কোথায়? জনগণ বলতে কিছু নাই তো, তার দলের লোকের কথা বলতে পারেন। জনগণের দলবিহীন যে লোকগুলো, এগুলো আপনার ওপিনিয়ন না, এগুলো আপনি ভাবতেই পারবেন না। এদের ভোট কোথায় যাবে সেটা আরেকটা প্রশ্ন আনলেন আপনি। তাহলে এবার তো তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং সেটার পার্সেন্টেজ 30-এর উপরে, প্রায় 34-এর আপনি কাছাকাছি। যদি কি আপনি 24 যেটা 24-এর ঘটনাটা কি, 24-এর ঘটনাকে তো আপনি মূল্যায়ন করবেন, আপনি এগুলো বলে ক্যাশ করবেন না। আমরা অতীতে 71 সালকে সবাই ক্যাশ করেছে, মূল্যায়ন করেনি। মূল্যায়ন করলে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন হবে কেন? তারপরে আপনি স্বাধীন দেশে লোক হত্যা হবে কেন? স্বাধীন দেশে আয়নাগর হবে কেন? বিনা বিচারে হত্যা হবে কেন? দর্শক, আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক, এবং একই সাথে তিনি প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন। অ্যাডভোকেট রাজ্জাকী, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশন। যদি আমরা শুরু করতে চাই, আমরা আপনার ইন্ট্রোটি দেখলাম, নির্বাচনের ডামাডোল পুরোপুরি বাজতে শুরু করেছিল এবং সেই বাজনা বেজেই চলেছে, এবং গতকালকেই প্রতীক বরাদ্দ হয়েছে। আজকেই প্রথম সবগুলো দল একই সাথে তাদের নির্বাচনী প্রচারণায় নেমেছে। সিলেট থেকে শুরু করেছে বিএনপি, ঢাকা 15 থেকে শুরু করেছে জামাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন যারা বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ছিলেন, যারা ইতিহাসের অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন, তেমন কয়েকজনের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছে এনসিপি। এই যে তিনটি প্রচারণা একই সাথে শুরু হলো, আপনি তারেক রহমানের বক্তব্য শুনেছেন, নিশ্চয়ই জামাতের আমিরেরও বক্তব্য শুনেছেন, এবং এনসিপি কি বলেছে সেটাও দেখেছেন। আপনার মূল্যায়ন কি? তারেক রহমান, বিশেষ করে বাংলাদেশের বড় দল বিএনপি, যাদেরকে আমরা দেখেছি, যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচনে নাই, তারেক রহমান যে পয়েন্ট দিয়ে শুরু করেছেন, আপনার মূল্যায়ন কি? শুভেচ্ছা। আমরা বরাবরই দেখে আসছি, বাংলাদেশে যখন ইলেকশন শুরু হয়, নির্বাচন শুরু হয়, তখন দুটো বাস্তবতা সামনে আসে, এবং দীর্ঘ প্রায় বিশেষ করে 91 সালের নির্বাচন থেকে যদি আমরা দেখে আসি, তারপরে আরও বিশেষভাবে যদি দেখি 2008-এর নির্বাচনের পর থেকে, স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ বলছেন ধর্মকে নিয়ে রাজনীতি করেন। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন বলে তিক্ততা সৃষ্টি করেন কিংবা তিতা কথা বলেন, তারা কিন্তু অলমোস্ট সবাই যখন রাজনীতি শুরু করেন, প্রচারণা শুরু করেন, কোনো না কোনো রওজা জিয়ারত করে শুরু করেন। এটাও তো আপনার ধর্মীয় সেন্টিমেন্ট। আমরা যদি আমার দলীয় আদর্শ ধরি, প্রত্যেকটা লোকের নিজস্ব দল আছে, দলীয় আদর্শ থাকে। দলীয় আদর্শ যদি থাকে, তাহলে আমার আদর্শ কে? একটা দলের আদর্শ ফ্রিডম ফর একজন মুক্তিযোদ্ধা, কিংবা পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার পরবর্তীকালে তো ওনার স্ত্রীও প্রধানমন্ত্রী ছিলেন। আর একটা দলের উনি ক্লেম করেন যে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের স্থপতি, বাংলাদেশের স্থপতি। এরাও কিন্তু মাজার জিয়ারত করে শুরু করেন। কিন্তু আপনার তো আইডিওলজি হিসাবে আপনার নেতার জায়গা থেকে শুরু করা উচিত ছিল। এই আইডিওলজি আমরা বাস্তবায়ন করব, তাইলে আমরা বুঝতাম যে ওই আইডিওলজি যদি বাস্তবায়ন করতে যান, আমি জিয়াউর রহমান সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়া অত্যন্ত শ্রদ্ধা করি। যদি বেগম জি এবং খালেদা জিয়াউর রহমানের আদর্শ আপনি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে জিয়াউর রহমান সাহেব যে আদর্শ নিয়েছিলেন, 4.5 বছর ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া আদর্শ নিয়ে যিনি ছিলেন, উনি 91-তে ক্ষমতা আসলেন, আবার অল্টারনেটিভলি 2001-এ আসলেন, তারপরে কিন্তু আর আসতে পারলেন না, উনি নির্যাতিত হয়েছেন কালে। তার মানে যে তাদের যে আদর্শ, সেটা আমরা যদি ধরি দেশের পক্ষের আদর্শ, তাইলে পরে তাদের এই দুরবস্থা। উল্টা দিকটায় আসেন, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল, হাসিনা কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল। আপনাকে এখন আইডিওলজি চুজ করতে হবে। আপনি কি এরশাদের মতো 9 বছর ক্ষমতায় থাকতে চান, কিংবা শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় থাকতে চান? তাহলে কিন্তু কোশ্চেন মার্ক মানুষ বিবেচনায় নিবে। আর যদি খালেদা জিয়ার আদর্শে থাকতে চান, জিয়াউর রহমানের আদর্শে থাকতে চান, তাহলে কিন্তু আপনার ক্ষমতা লম্বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আপনি ধরেন, আমরা যেটা বললেন, তারেক জিয়া সাহেব যেখান থেকে শুরু করছে, আমি আজকে দেখলাম মঞ্চে উনি লোক ডেকে আনছেন ইসের থেকে, এবং সেখানে কতগুলা কথা আসছে। কি আপনি ওমরা করেছেন, হজ করেছেন, ফাইন, তাহলে আপনি বলেন মক্কা মদিনার মালিককে? আল্লাহ। হজের মালিককে? আল্লাহ। এই করতে করতে চলে গেলেন বেহেশতের মালিককে? আল্লাহ।
প্রশ্ন হচ্ছে যেটা আল্লাহর দেওয়ার দিতে পারে সেটা মানুষে দিতে পারে না। পাশাপাশি আরেকটা কথা আছে, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের সাথে কিন্তু আমার খাবার দাবার এবং টাকার সম্পর্ক। আপনি যদি ওইভাবে বিবেচনা করেন তাহলে আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেউ যদি বলে যে আপনি তাকে ভোট দিলে বেহেশত পাবেন, এটা হলো আখিরাত দেওয়া। আর আপনি যদি বলেন যে আমি ফ্যামিলি কার্ড দিব কিংবা কৃষি কার্ড দিব কিংবা হেলথ কার্ড দিব, এটা কিন্তু জগৎ দেওয়া, রিজিক দেওয়া। তাহলে কেউ দিচ্ছে রিজিক আর কেউ দিচ্ছেন দুনিয়া, কেউ দিতেছেন আখিরাত। এটা তো ভাই রাজনীতি হতে পারে না। রাজনীতি হতে হলে হবে আমার আদর্শ কি, আমি করব কি, আমার অর্থনীতি কি, আমার রাষ্ট্রনীতি কি, আমার ফরেন পলিসি কি, এইটা হবে। এগুলো তো আমার ইন্টারনাল ম্যানেজারিয়াল জব। আমি আমার দেশ কিভাবে চালাবো, আমার দেশের লোকের খাদ্য কি, অন্ন, বস্ত্র, চিকিৎসা, মৌলিক চাহিদাগুলো, এগুলো মৌলিক চাহিদা, এটা ম্যানেজারিয়াল জব, এটা রাজনৈতিক দর্শন নয়। সেই অর্থে আমি বলতেছি। 2 নম্বর, কেউ বলেন যে গ্রামের মানুষকে এই মানে মৌলবীরা অনেক কিছু বুঝায়। গ্রামের মানুষ কিন্তু আজকে মৌলবীর বোঝানোর ভিতরেও নাই, আর আমি কি বুঝাচ্ছি তার ভিতরেও নাই। কেননা যাকে আমি কৃষক কামার কোমর বলি, তাদের সন্তান কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে কিংবা নিকটবর্তী কলেজে পড়ে। সুতরাং কলেজে যখন পড়ে তার চোখটা ওপেন হয়ে যায়। আমি এখন মঞ্চে কি বললাম এটা বললেই হবে না, অর্থাৎ তারা তাদের বাপ মাকে বলতে পারবে। কারণ কৃষকের পোলাপান কি, আপনি সচিব তদন্ত করে দেখেন, সচিব হওয়ার পর অনেক কিছু ভুলে যায়। রেশিও চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশে যত বড় বড় আমলা যা কিছু দেখেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন 70-80% কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ে নাই এবং গ্রামেগঞ্জ থেকে আসছে। সুতরাং এই গ্রামগঞ্জকে যদি আমরা মনে করি যে তারা কিন্তু দেয়ার আইজ আর ভেরি ওপেন নাও ইট ইজ, নাম্বার 1। নাম্বার 2, যদি কালচার ফ্যাশন যদি ধরেন, বাংলাদেশে সেই জায়গায় নাই। 30-40-50 বছর যাবৎ বাংলাদেশের লোক রেমিটেন্স পাঠায় বহির্বিশ্ব থেকে। এখনও ঢাকা শহরের অনেক ফ্যাশন আসার আগে প্যারিসের নতুন ডিজাইনের জামা, ইটালির থেকে জামা, সেটা চলে যায় গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে। অল অফ দেম আর স্মার্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। যখন আপনি অন্য একটা দলকে টার্গেট করে কথা বলেন, আমি মার্কেটিং শিখছিলাম, সেটা হলো প্রোডাক্ট সেল করা, হাউ টু সেল ইউর প্রোডাক্ট সেল করার ব্যাপারে একটা থিওরি আছে। সেটা কি, আপনার প্রোডাক্টটা কেন ভালো সেটা বলবে, এইটুকু আপনার রাইট। আপনার প্রোডাক্ট কেন ভালো, কিন্তু অন্যের প্রোডাক্ট খারাপ এটা বলার রাইট আপনার নাই। এবং অন্য কোম্পানির প্রোডাক্টের চেয়ে আপনার ভালো সেটাও আপনার বলার রাইট নেই। আপনি শুধু বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন। কিন্তু আমরা আজকে দেখতেছি যেভাবে শপিং মানে মার্কেটিংটা করতেছে রাজনীতি, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই কারণে যে এইটা করতে পারে 3য়, 4র্থ, 5ম গ্রেডের কেউ, কিন্তু একদম টপ লেভেল যখন এভাবে বলে তখন মনে হয় যে আমি তাকে আন্ডারমাইন করে ভোট নিব, সে আমাকে আন্ডারমাইন করে ভোট নিব। দ্যাট ইজ নট দ্য থিওরি অফ মানে কালেক্টিং ভোটস। ভোটটা কালেক্ট করতে হবে আমি কি করব, আমার দলটা ভালো কেন, আমার রেকর্ড কি, ইত্যাদি ইত্যাদি দিয়ে। একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় যে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান কান্ট্রি, এখানে যে কোনো নির্বাচনের আগেই আমরা দেখি যে ধর্ম একটা ফ্যাক্টর হয়ে যায়। ধরেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মীয় দলের রাজনীতি করে তাদের রাজনীতি একরকমের, কিন্তু যাদের ধর্মীয় দল নয় তারাও দেখি যে নির্বাচনের আগে তাদের একটু লেবাস চেঞ্জ হয়ে যায়, ধর্ম নিয়ে কথাবার্তা বেশি বলা শুরু করেন, অনেকে মাথায় টুপি পরা শুরু করেন। এই যে পরিবর্তনগুলো, এবং ফেসবুকে দেখবেন এগুলো নিয়ে অনেক ধরনের ট্রল হয়। যেমন আমরা একটি ট্রোল দেখছিলাম যে আপনি যদি মনে করেন হুট করে কেউ একটি পাজেরো গাড়ি থেকে নেমে আপনাকে জড়িয়ে ধরছে, তাহলে আপনি বুঝে যাবেন নির্বাচন চলে এসেছে। নির্বাচনের আগে এই যে পরিবর্তন হয় কেন হয়, এবং ধর্মীয় পরিবর্তনটা বেশি কেন হয় বাংলাদেশে? এটার মানে হচ্ছে এই যে মানুষকে আমরা বোকা ভাবি। আচ্ছা, প্রথম প্রশ্ন। তা না হলে যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে, কম আর বেশি নামাজ আপনি পড়েন বা না পড়েন, আপনি ধর্মে বিশ্বাসী, আপনি রোজা, নামাজ, হজ, জাকাতে বিশ্বাসী। যিনি রেগুলার ধর্ম নিয়ে চর্চা করেন, রেগুলার ধর্মকে ক্যাশ করেন, তার কথা ভিন্ন, তাকে আমি ধৈরেই নিব যে সে ধর্ম নিয়েই আছে। কিন্তু আমি যখন একটা নির্দিষ্ট সময় এসে কখনো হিজাব পরবো, কখনো হাতে তসবি নিব, তখন মাই ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। এটা তো খুবই খারাপ লক্ষণ যে আপনি নাও ইউ আর কামিং ইন দ্য ফিল্ড টু ক্যাশ দ্য রিলিজিয়ন। আর আমার থিওরিটা হচ্ছে এই, আমি ব্যক্তিগতভাবে বলি, এটা এখন বহু লোকই ব্যবহার করে, কিন্তু এটার উৎপত্তিটা কোথায় সেটা আমি এখন বলছি না। তাদের উৎপত্তিটা ছিল শুধু এইটুক যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
আপনি রাষ্ট্রের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি রিলিজিয়ন নিয়ে থাকবেন, আপনি রিলিজিয়নে থাকেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আরেকজনের রিলিজিয়নকে ক্যাশ করতে, সেটা যখন আপনি বলুন, তার মানে কি আপনি রিলিজিয়ন মানেন না? বাট ইউ হ্যাভ স্টার্টেড ইউর প্রোগ্রাম ফ্রম সাম কোন একটা রওজা জিয়ারত করে, এটা তো রিলিজিয়নের অংশ। তাহলে তো আমার ওখানে যাওয়া উচিত ছিল না, সেই হিসাবে যদি আমি বলি। আর তৃতীয় কথা হচ্ছে এই যে আমরা যেটা এখন যাদের কথা বলছি, যে আমরা এমন বক্তব্য শুনতেছি যে যুদ্ধের সময় আমরা তাদের ইতিহাস দেখেছি। ভাই, আপনি ইউনিভার্সিটিতে একটা ছেলে মারামারি করছে, তাকে এক্সপেল করছে, 6 মাস ইউনিভার্সিটিতে যাইতে দেয় নাই। সেই ছেলেটা কিন্তু ঘুরে ফিরে এসে যখন বিচারপতিও হইছে, ম্যাজিস্ট্রেটও হয়, সচিবও হয়, আর্মি অফিসারও হয়, ওই কথা বলে কি তারা বাদ দেওয়া যাবে? আর ওই কথা বলে তুমি ইউনিভার্সিটিতে মারামারি করছিলে, সেই টাইম, সেই প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট কি এক? আপনি যদি আমাকে ব্যবহার করতে পারেন, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করে আমাকে নিয়ে গেলেন, নিয়ে বললেন আমার সাথে থাকো, আসো, জোটে আসো, এবং আমি ক্ষমতায় গেলাম, আমাকে মন্ত্রী বানাইলেন, তখন আপনি আমার কাছ থেকে শুধুই ঘ্রাণ পান। তখন আমার 71-এর ভূমিকা নিয়ে আপনার কাছে কোনো কথা থাকে না। আর আজকে আপনি যদি এখন এসে আমার 71-এর ভূমিকা তোলেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার গায়ের থেকে গন্ধ পান, এটা কি এই দেশের মানুষ বুঝবে না? স্যার, আপনার কি মনে হয় 71, 24, ধর্ম, এই সবগুলোই কি শেষ পর্যন্ত রাজনৈতিকভাবেই ব্যবহার বেশি হয়ে যাচ্ছে? ডেফিনেটলি। তা নাহলে কি আপনি 24-এর ঘটনাটা কি? 24-এর ঘটনাকে তো আপনি মূল্যায়ন করবেন, আপনি এগুলো বলে ক্যাশ করবেন না। আমরা অতীতে 71 সালকে সবাই ক্যাশ করেছে, মূল্যায়ন করেনি। মূল্যায়ন করলে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন হবে কেন? তারপরে আপনি স্বাধীন দেশে লোক হত্যা হবে কেন? স্বাধীন দেশে আয়নাগর হবে কেন? বিনা বিচারে হত্যা হবে কেন? 57 জন অফিসার মারা যাবে কেন? আবার 57 জন অফিসার যখন মারা যায়, বাকি অফিসাররা কিছু করতে পারে না, যাদের ভিতরে ব্যথা ছিল চুপচাপ রয়েছে। আর যারা এটার পক্ষপাতিত্ব করছে কিনা জানি না, কিংবা যদি তাদের টাচ না করে থাকে মিটি করে হাসছেন, এটা কেন হবে? এটা তো মুক্তিযুদ্ধের কথা না। তো আপনি মুক্তিযুদ্ধে ক্যাশ করছেন, আপনি 15 বছর নির্যাতন করেছেন। তো মুক্তিযুদ্ধের বয়ান যাদের মুখে ছিল, ওটা ছিল তাদের মুখের বুলি, অন্তরে ছিল তাদের অন্য কিছু। তা না হলে আমি মুক্তিযুদ্ধ কেন হইল, 71 সাল কেন হইল? মানুষের বাক স্বাধীনতা দিবেন, মানুষের চলাফেরার স্বাধীনতা দিবেন, মানুষের অন্ন বস্ত্রের নিশ্চয়তা দিবেন, সেটা কি হয়েছে? মেজর সিনহার বুকে ওসি প্রদীপ গুলি করছে। আমি বলছি না বিচারে কি হইল না হইল, আজও কিন্তু তার মৃত্যু রায় কার্যকর হয়নি। কিন্তু একটা পক্ষ কি একইভাবে আবার 24-কেও ক্যাশ করার চেষ্টা করছে? এখন আসেন 24-এর ব্যাপার। 24-এর ব্যাপার আপনি ক্যাশ করতে চাচ্ছেন কিনা এক কথা, কিন্তু 24-এ যদি আপনি আবার কবর দিতে চান, সেটাও তার একটা ব্যাপার। যিনি ক্যাশ করছেন তার ক্যাশের জন্য আমি দায়ী করতে পারি, কিন্তু যিনি দাফন দিতে চান তাকে কি বলবো? যারা আজকে দাফন দিতে চান, 24টা কি? বাংলাদেশে সবাই চিৎকার করে বলে আমি অমুক আন্দোলনের সাথে ছিলাম, আমি 24-এর আন্দোলনের সাথে ছিলাম, সব দল এখন বলে। কিন্তু সে 24-এর আন্দোলনে কারা ছিল সক্রিয়, সেটা কে বলতে পারবে আপনি জানেন? কে? হু ইজ দ্য অথরিটি? অথরিটি হলো যে পালায়ে গেছে। একমাত্র সে বলতে পারবে কার অ্যাকশন তার জন্য এফেক্টিভ হয়েছে। কেননা সে তো 15 বছর ক্ষমতায় ছিল, আজকে যেটা সবচেয়ে বড় দল, তাদের সাথে সহ অবস্থান করে। কিন্তু জুলাইতে যখন টার্নিং পয়েন্ট আসলো, একটা মামলার একটা থিওরি আছে, যিনি ভিকটিম হন, যেমন আপনার হাতে কোপ দিয়ে কেটে ফেললাম, কে কেটে ফেললো আপনি দেখছেন, যেহেতু আপনি মরেন নাই, সুতরাং আপনি বেস্ট উইটনেস যে আপনার হাতে কোপটা দিল কে। সুতরাং শেখ হাসিনা সবচেয়ে পারফেক্ট উইটনেস যে তাকে আসলে সরাইছে কারা, তাকে এখান থেকে সরাইছে কারা, সেটা সবচেয়ে বড় উইটনেস হলো শেখ হাসিনা স্বয়ং। এবং সেই শেখ হাসিনা স্বয়ং জানে বলেই শেখ হাসিনার কাছে সবচেয়ে বড় শত্রু এনসিপি। এবং আপনি যদি মনে করেন যে আমি এই আন্দোলনের পক্ষে ছিলাম, তাহলে এনসিপিকে তো আমার বুকে জড়ায় নেওয়ার কথা, কিন্তু এনসিপিকে আমি অ্যাকসেপ্ট করতেছি না কেন? এনসিপি কেন স্বাধীনতা বিরোধী শক্তির সাথে গিয়ে আঘাত করলো কিংবা তাদের সাথে জোট করলো? আমি তো ওই আন্দোলনে ছিলাম, আমি ক্লেম করি। আবার আমার এখন নতুন, আমি এটাও বলতেছি যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছে, ততদিন কিন্তু আমরা সেকেন্ড কোনো পার্টির ন্যারেটিভ পাই নাই যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু আজকে আওয়ামী লীগ যখন চলে গেল, তখন কিন্তু আমরা আরেকটা পেলাম, স্বাধীনতার পক্ষের শক্তি। পাশাপাশি এনসিপিকে তারা স্পেস দিতে পারলো না, এদেরকে স্পেস দিল ওই যাদেরকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ বিরোধী।
স্বাধীনতা যুদ্ধ বিরোধী, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? আওয়ামী লীগের যে শত্রু তার সে তো আমাদের মিত্র হওয়ার কথা, কিন্তু সে তো আমার মিত্র হয়নি। জানি আওয়ামী লীগের যে শত্রু সে আমারও যদি শত্রু হয়, তাহলে আমি আর আওয়ামী লীগ তো এক হয়ে গেলাম। তো আপনি যদি এখন 2024-কে যারা ক্যাশ করতে চায়, কেন ক্যাশ করতে চায়? যে আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন, সেই পরিবর্তন যদি না হয় আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে আমার লাভ হলো কি আন্দোলনের? সে কারণে আপনি ওই 24-টা যদি কেউ ক্যাশ করতে চায় যে আমরা নতুন বন্দোবস্ত চাই, তা নতুন বন্দোবস্ত চাওয়াটাকে যদি আপনি অ্যালাউ না করেন, যারা অ্যালাউ করবে না তারা ওদেরকে কবর দিতে হবে, তাদের আন্দোলনকে কবর দিতে হবে। সুতরাং ওরা যদি 24-এ যারা ক্যাশ করে বেনিফিটেড হলে সেটা এক হিসাব, কিন্তু যারা কবর দিতে চায় সেটা কিন্তু কঠিন অপরাধ। যেহেতু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, একটু নির্বাচন কমিশনে ফিরতে চাই। সাম্প্রতিক গত সপ্তাহটা নির্বাচন কমিশন নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে। নির্বাচন কমিশনের সামনে একটি নির্বাচন নিয়ে বা কয়েকটি পয়েন্ট নিয়ে ছাত্রদল আন্দোলনও করেছে এবং নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে, যে প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো ধরনের নির্বাচন হতে পারবে না। এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন হতে পারে বা অন্য যে কোনো সাংগঠনিক নির্বাচন হতে পারে। এই বিষয়টি কি নির্বাচনের যে সাংবিধানিক কাঠামো তার মধ্যে পড়ে কিনা, নাকি আমরা একটি রাজনৈতিক সিদ্ধান্তকে আইনি মানে একটা মারপ্যাচের মধ্যে ঢুকিয়ে দিলাম? কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমার এখন কঠিন প্রশ্ন এটা, যে নির্বাচন কমিশন আসলে কার ইশারায় চলে, নির্বাচন কমিশন কার আইনে চলে? কেউ বলে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ করতেছে একটা দল, সে জামাত, আবার জামাত বলতেছে এরকে নিয়ন্ত্রণ করতেছে বিএনপি। এই ধরনের পাল্টি অভিযোগ চলতেছে। সেই অভিযোগ রাজনীতিবিদরা করুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমি যা দেখি, পত্রিকায় যা বক্তব্য আসে, নেতারা যা বলেন, ডকুমেন্টারি যা আসে, তার আলোকে আমি নির্বাচন কমিশনকে আপনার মাধ্যমে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। এটা রাষ্ট্র তামাশার জায়গা নয়। আপনি যে নির্বাচন ঘোষণা করলেন, তফসিল কোন আইনে, সংবিধানের কোন বিধান মোতাবেক, আপনি আজও পর্যন্ত ঘোষণা করেননি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি কেউ দেখাইতে পারে বাংলাদেশে যে এই নির্বাচন কমিশন বলেছে সংবিধানের অত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছি, মাই চ্যালেঞ্জ, তাকে কৈফিয়ত দিতে হবে। এটা রাষ্ট্র তামাশা নয়। কারণ আপনাকে যদি এই কোম্পানির থেকে চাকরিচ্যুত করা হয়, ফর এক্সাম্পল এই দীপ্ত টিভির থেকেও যদি আপনাকে চাকরিচ্যুত করে, আপনাকে কোম্পানি একটা নোটিশ দিয়ে বলবে দীপ্ত টেলিভিশনের যে আইন আছে সেই আইনের এত ধারার এত অনুচ্ছেদ মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হলো, নাকি করে না? একদমই তাই। তার কি তামাশা? আপনি কিসের উপরে নির্বাচন দিলেন? আপনি প্লেন এসে বললেন 29 থেকে এইটা করবেন, অমুক তারিখ প্রত্যাহার করবেন, অমুক তারিখ নমিনেশন দিব, প্রতীক বরাদ্দ করব, অমুক তারিখে প্রচার করবেন। কোন ছেদে তামাশা। আমি আবারও বলছি, আপনি কৈফিয়ত দেন। যদি ভুলে যেয়ে থাকেন যেদিন আপনি যেদিন বলেছেন যে তফসিল ঘোষণা করেন, ওই দিন যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, ভাই কালকে সকালে একটু দেশবাসীকে জানান। আপনার আল্লাহর দোহাই, এটা রাষ্ট্র, এটা তামাশা না, এটা কোনো সমিতি না। কঠিন অপরাধ তার, নাম্বার 1। নাম্বার 2, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে পারবে না। পরিকল্পিতভাবে আপনি যখন চাকসু জকসু সবটাই যখন একটা পার্টিকুলার দল জিতে যাচ্ছে, তখন কিন্তু এই দেশের দায়িত্বশীল দল যারা এখনো মনে করেন নির্বাচন হলে ক্ষমতায় যাবেন, তারা চিবিয়ে টেলিভিশনে বলেছেন যে ইউনিভার্সিটির নির্বাচনের কোনো ফলাফলের প্রভাব রাষ্ট্রীয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে পড়ে না। যদি তাই হয়, তাহলে নির্বাচন কমিশন ওই চিঠি ইস্যু করলো কেন? ঠেকাটা কি তার? কালকে বাজারে একটা নির্বাচন হবে, আপনার কথা এটা বন্ধ হয়ে যাবে? ও বাজারের নির্বাচনে কি আপনি, মানে নির্বাচন শব্দ লেখা থাকলেই আপনি ইলেকশন কমিশনের, ওই শব্দটা কোথায় পাইছেন এগুলা? আমি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি বলেন আপনি ওই নির্বাচন বন্ধ করতেন কিভাবে? আপনার কোনো ক্ষতি হবে? আপনার এসপি কাজে লাগবে, ডিসি কাজে লাগবে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ওসি, এসপি, ডিসি এগুলা কাজে লাগবে। আপনার তো কোনো হ্যাম্পার হচ্ছে না, আপনি কেন বন্ধ করলেন? কারণটা কি? তাহলে ইসি কোথায় কাজ করে, কার পক্ষে কাজ করে? নাম্বার 1। নাম্বার 2, উনি চিঠিতে লিখছেন কি জানেন? জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর প্রভাব যাতে না পড়ে সেজন্য উনি চিঠি দিছেন। তার
তার মানে ওই নির্বাচন জাকসু চাকসুর এটার ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে নির্বাচনে পড়তে যাচ্ছিল দেখে ভয়ে একটা দলের পক্ষে সেটা করেছে, তাহলে সেই চিঠি দিবে। আমি আবারও কৈফিয়ত চাচ্ছি, উনি আইন দেখা, কোন আইনে ওনাকে অধিকারটা কে দিল? তার মানে কি সংবিধান নাই দেশে? আমি তো সংবিধান নাই বলছি বহু আগে। আমি বলছি তখন আমার সাথে টকশোতে এসব চিবিয়ে চিবিয়ে বলছে এটা রিড করেন না ভাই, এটা করেন না ওটা। তা আপনি বলেন না কোন আইনে আপনি নির্বাচন দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনার কোনো রাইট নেই, আপনি টোটাল ইলিগাল চর্চা করেন। এবং এই জন্য আমার প্রশ্ন, ওনাকে চালায় কে? নির্বাচন কমিশনের কার কথায় চলে? 3 নম্বর আসেন, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, এদেরকে আপনি নমিনেশন দেখান না কোন আইনে আপনি দিচ্ছেন, কোন আইনে দিচ্ছেন। এখন রাজনীতির বিশেষ প্রভাবে যারা এই সুবিধাটা নিচ্ছেন, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনাদের জন্য দুর্ভাগ্য আসতেছে। কেন আসতেছে? যে যেই শক্তির প্রভাবে আপনারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবং ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও, তার মানে হচ্ছে এই যে গ্যাপটা আপনি করে যাচ্ছেন ক্ষমতায় যাওয়ার পর, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি কোনো কারণে যদি পরিস্থিতি ঘুরে যায়, এই প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে ছোবল মারবে। অর্থাৎ প্রশ্ন এসে দেবে, আপনার নমিনেশন তো বাতিল হয়ে গেছে, আপনার সদস্যপদ বাতিল, এটা আসলো কি? এই সমস্ত প্রশ্ন তখন আসবে। কারণ এই বাংলাদেশ আমি চিনি, এই বাংলাদেশ কখন কোথায় কিভাবে কি করে সেগুলো আমরা জানি। এখন সমস্ত লেকুনা বা ছিদ্রগুলো রেখে যাচ্ছেন, ধামাচাপা দিয়ে চলে যাচ্ছেন। যদি কোনো কারণে পরিস্থিতি গণ্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়বেন আজকে যারা সংসদ নির্বাচন করতেছেন। কারণ আপনারা কোন আইনে যাচ্ছেন আপনারা পরিষ্কার না, এবং নির্বাচন কমিশন বলতে পারতেছে না। তাই আমি মনে করি যে নির্বাচন কমিশনটা পরিষ্কার ক্লিয়ার করা উচিত যে কোন আইনে। ভুলে গেলে কালকে সকালে বলেন, নাহলে আপনার পরিণতি কিন্তু সেই আমাদের এই কি জানি কিছুদিন আগে হুদা সাহেবও প্রধান নির্বাচন কমিশনে ছিলেন, ওটা ওনার মাথায় রাখা উচিত। এটা বাংলাদেশ, সবচেয়ে পরাশক্তি ছিল শেখ হাসিনা। ওনার যেদিন পতন হয় তার আগেও কিন্তু টোটাল বাংলাদেশের সমস্ত কমিউনিটি, রাষ্ট্রীয় সমস্ত অর্গান তার পায়ের তলায় ছিল, তারপরেও তার পতন ঘটেছে। আপনি যে আলোচনাটি বিস্তারিত বললেন, আমি আরেকটু বিষয় যুক্ত করতে চাই যে এই নির্বাচনে অনেক প্রার্থী হয়েছেন যাদের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগও রয়েছে, কিন্তু আইনের যে প্রক্রিয়া আছে, সে যদি এমপি হয়েও আসে তারপরেও যদি সেটা প্রমাণিত হয়, তাহলে তো সেই সময় তার প্রার্থিতা বাতিল হতে পারে বা এমপি বাতিল হতে পারে। ইয়েস, সেটা হতে পারে এবং সেটা হবে। কেন হবে সেটাও বলে দিচ্ছি আপনাকে। কেন হবে? ধরে নেওয়া হচ্ছে আমি ক্ষমতায় যাওয়ার পর আমাকে পায় কে, কিন্তু দে হ্যাভ ফরগটেন বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো নেতা এ পর্যন্ত তো আসে নাই, সামনে আসবে কিনা আমি জানি না। এ পর্যন্ত ক্ষমতাধর বলতে এই ক্ষমতাধর এক জিনিস, আর আপনার একটা যোগ্য নেতৃত্ব সেটা আর এক প্রশ্ন। ক্ষমতাধর বলতেই টোটাল পাওয়ারটা কুক্ষিগত করে রাখছেন একদম হাতের মুঠোয়। কারণ প্রধানমন্ত্রীর টেবিল থাকার কথা একদম সম্পূর্ণ খালি, ওগুলো থাকতো বড় সমস্ত ফাইল ওই জায়গায়। তো এইরকম একটা লোক আসা কঠিন। সুতরাং আমি ইতিমধ্যে কয়েকটা সিমটম আপনাকে বলি। আপনি যদি জানেন, আব্দুল মোমেনের ইন্টারভিউ দেখছেন কিনা আমি জানি না, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি সম্প্রতি ইন্টারভিউ দিয়েছেন। উনি 8 মাস দেশে ছিলেন, এখন থেকে 7 মাস আগে বেরিয়ে গেছেন, এবং ওনার জিস্ট হইল যে উনি কীভাবে বেরোইছেন, প্রশাসনের সহযোগিতায়। তো প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে 8 মাস পরেও, এখন থেকে 7 মাস আগেও। তাইলে আজকে যারা ক্ষমতায় যাচ্ছেন না, তাদের মাথায় রাখতে হবে যে প্রশাসন এখনও আপনার না, আপনাদের পক্ষে প্রশাসন কাজ করতেছে এই কারণে তারা মনে করতেছে মন্দের ভালো, যেহেতু যেই ন্যারেটিভ শেখ হাসিনার ছিল সেই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন। কেন হয়েছেন, কী জন্য হয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে পক্ষপাতিত্ব করা হচ্ছে, প্রশাসন করতেছে। এখন ওই মোমেন সাহেব কিন্তু আরও একটা কথা তুলছেন যে আমরা বিদেশে বসে অহেতুক বসে থাকিনি, আমরা এই আওয়ামী লীগ ব্যতীত যদি নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় সেটা মেনে নিব না, এবং আমরা লেখালেখি করতেছি বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন সংস্থার কাছে। পাশাপাশি আমেরিকান অ্যাম্বাসেডর সম্প্রতি তারেক রহমান সাহেবের দেখা করছেন, চীনারা কি বলছে, সব কিছু মিলে অর্থ দাঁড়ায় ইনক্লুসিভ নির্বাচন তারা চায়, ইইউ ইনক্লুসিভ নির্বাচন চায়। এই যে স্লোগানটা উঠছে, আমি ইনক্লুসিভ নির্বাচন চাই কি চাই না সেই প্রশ্নে আমি নাই, কারণ আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি আলোচনা করতেছি। এখন আওয়ামী লীগ তো দলীয়ভাবে ব্যান্ড নয়,
আওয়ামী লীগ তো ব্যান্ড নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে। যারা গণতন্ত্রের নামে চিৎকার করেন আমরা গণতন্ত্র চাই এবং সে কারণে আপনি নির্বাচন চান, তো একই সময় তো আপনাদের বলা উচিত যে দলটা ব্যান্ড নয় সে দল নির্বাচনে আসতে পারবে না কেন। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ আনা উচিত কি উচিত না, কিন্তু গণতন্ত্রের দোহাই দিতেছেন, গণতন্ত্রের নামে নির্বাচন দরকার বলতেছেন, তো গণতন্ত্রের নামে যে দলটা ব্যান্ড নয় 25% to 30% ভোট তাদের আছে যদি হয়, তাহলে আপনারা কেন সরকারকে চাপ দিচ্ছেন না একটা ব্যান্ড না যে দলটা তার কার্যক্রম স্থগিত রাখবেন কেন? ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন? তাহলে গণতন্ত্র আপনিও চান না। এবং এই আওয়ামী লীগ ব্যান্ড মানে নয় কিন্তু নির্বাচন কার্যক্রম স্থগিত রাখছে, তারা মাঠে নয় বলেই বোধহয় অনেকে সুযোগ পাচ্ছেন, যার জন্য যাচ্ছে তাইভাবে নির্বাচনটা চাচ্ছেন। গণতন্ত্রে বিশ্বাসী কেউ না। গণতন্ত্রে বিশ্বাসী হলে রাজনৈতিক দলগুলো এক্সিস্টিং যারা, তাদের তো ইউনূস সরকারের উপরে চাপ দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপরে চাপ দেওয়া উচিত। এই দল ব্যান্ড নয়, তাহলে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন? আমি চাচ্ছি না, তাদের বলা উচিত। কারণ আমি গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র বলতে বলতে ফেনা তুলে ফেলতেছেন এবং নির্বাচিত দলের কাছে দেশ একেবারে সেফ, নির্বাচিত সরকারের কাছে এই দাবিগুলো রাজনৈতিক দলের। কিন্তু নির্বাচিত দলের কাছে দলের সময় কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যদি জানতে চান বলবো না, ইনক্লুসিভ যে নির্বাচনের কথা আপনি বলছেন যে না, বিদেশি শক্তিগুলো যেভাবে বলছে, আমেরিকা বলছে, চায়না বলছে, ইইউ বলছে, এটা কি কূটনৈতিক ভাষা মনে করছেন নাকি মনে করছেন যে আমাদের যে নির্বাচন কমিশন তার প্রতি তার অনাস্থার জায়গাটা রয়েছে? বিষয়টা শুনেন, ডিপ্লোম্যাটদের ভাষা যদি বুঝতো বাংলাদেশের লোকে, হ্যাঁ, ডিপ্লোম্যাটদের ভাষা মারাত্মক। আমি সব দলের সাথে কাজ করতে চাই, এর মানে কি? ইনক্লুসিভ নির্বাচন দেখা গেল সব দল আসলো, এরপরও একটা দল আসলো না, তারপর যদি বলে সব দলের সাথে কাজ করতে চাই, মানে কি? 50টা দল আছে দেশে, 25টা আসছে, না আমরা সব দলের সাথে কাজ করতে চাই, তারপর 35 বাকি দলগুলোর বিষয়েও তার কনসার্ন রয়েছে। তার মানে কি? সিম্পল কথা, এখানে সব দলের সাথে কাজ করতে চাই মানে আওয়ামী লীগকে নির্বাচনে চায় তারা। এখন প্রশ্ন হচ্ছে আমি আওয়ামী লীগকে চাই কি না, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু যারা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, গর্ব করেন গণতন্ত্র ফেরত আসবে নির্বাচন হলেই, তাহলে ইনক্লুসিভ নির্বাচনের কথা তো তাদের বলা উচিত। আমি বলবো কেন? তারা বলছে, আদৌ বলছে তো? হ্যাঁ, তাহলে বাংলাদেশ কি মানে বৃহৎ শক্তির ক্রীড়ানকে পরিণত হচ্ছে? এই কারণে বলছি, এর আগে যতগুলো নির্বাচন দেখেছি, দেখেন নির্বাচনের কিছু ব্র্যান্ডিং হয়ে গেছে, কোনোটা রাতের ভোট, কোনোটা বিনা ভোটেই নির্বাচিত হয়ে গেছেন। সেই সাথে দেখেছি নির্বাচনের আগে ভারতে সবগুলো দলের দৌড়াদৌড়ি, ভারত থেকে ফিরে এসে আবার বলেছেন কি আলোচনা হয়েছে তা বলা যাবে না। এখন কি আবার আমেরিকা এক ধরনের কথা বলছে, দেখেছেন যে আমেরিকান রাষ্ট্রদূত, চায়না রাষ্ট্রদূত, তারাও আবার নিজেদের মতো করে কূটনৈতিক ভাষায় একে অপরকে দোষারোপ করছে। মানে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? আচ্ছা, ভালো করে আপনি ফলো যদি করেন, 24-এর নির্বাচনের আগে কিন্তু আমেরিকা বলতেছিল যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই। কেউ বলছিল এটা এই রাষ্ট্র সিদ্ধান্ত নিবে। আবার ওদের পতনের পর ইনক্লুসিভ নির্বাচন অনেক দেশেই চাইছে। তারপরে এখন এসে দেখা গেল ইইউ চায়, আমেরিকা চায়, আবার কেউ কেউ নীরব রয়েছে। নির্বাচনের দিকে যাচ্ছে ট্রেন। হ্যাঁ, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় কি, শুনেন, 96-তে একটা নির্বাচন হয়েছে, আবার এখন একটা নির্বাচন হয়েছে। 96 নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারির যে নির্বাচনটা, সেটা কিন্তু আপনার ইনক্লুসিভ নির্বাচন হয়নি। আপনার কি মনে আছে? 96 হ্যাঁ, যেটা যার পরে ভোট করে যে তত্ত্বাবধায়ক, এটা যদিও ব্যাখ্যা দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো ফিরিয়ে আনার জন্য নির্বাচনটা জরুরি ছিল, তাই করা হয়েছে। জরুরি ছিল, কেউ তো আসে নাই। এবং জোটে ছিল, হ্যাঁ, জামাত এবং বিএনপি জোটে ছিল, কিন্তু জামাত ও বিএনপিকে ছেড়ে চলে গিয়েছিল। সবাই, কেউ নির্বাচনে আসে নাই, শুধু বিএনপি করে আপনি ক্ষমতায় গেলেন। তারপরে তত্ত্বাবধায়কের দাবি আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকার আসলো। তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আপনি নির্বাচন করেন তাইলে টেকা খুবই কঠিন। কিন্তু আওয়ামী লীগ কিন্তু আজকের যে বড় দল এবং জামাত, এদেরকে বাদ দিয়ে কিন্তু 15 বছর থাকলো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আওয়ামী লীগরে বাদ দিয়ে নির্বাচন আর বিএনপি জামাতরে বাদ দিয়ে নির্বাচন, দুইটার এফেক্ট কিন্তু একরকম নয়। কারণ আপনি আজকে যে নির্বাচনটা করতে যাচ্ছেন, আমি বলছি না আমি একবারও বলবো না আপনি আওয়ামী লীগকে আনেন, কেননা আমি রাজনীতিবিদ নই। আমি যদি রাজনীতিবিদ হইতাম, আমি গণতন্ত্রের চিন্তা কইরা কথা বলতাম, তখন একরকম। কিন্তু যে রাজনৈতিক দলগুলো বারবার বলতেছে তারা গণতন্ত্রে বিশ্বাসী, বারবার বলতেছে নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা আসলেই দেশ ঠিক হয়ে যাবে, কিভাবে? তাহলে তাদেরই তো নৈতিক দায়িত্ব
যেহেতু আওয়ামী লীগ দলটা ব্যান্ড নয়, এটাকে যেহেতু ব্যান্ড করা হয় নাই, তাহলে তারা কেন কথাটা তুলতেছে না যে ইনক্লুসিভ নির্বাচন না হলে এই নির্বাচন নিয়ে শঙ্কা আছে ভবিষ্যতে? ওকে, ঠিক আছে, শঙ্কা থাকতেই পারে। আমরা একটু আবার রাজনীতিতে ফিরতে চাই। ভোটের মাঠ গরম। দুটো প্রধান জোট হয়েছে, একটা বিএনপির সাথে যারা রয়েছেন তারা, আর একটা 10 দলীয় জোট যাদের নেতৃত্বে জামাত ইসলাম। জামাতের সাথে 11 দলীয় জোট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে চরমনাই পীর সাহেবের যে দল, সে দল আসতে পারেনি। এছাড়া নির্বাচনে কিন্তু জাতীয় পার্টিও রয়েছে। এখন এই যে জোট, এই জোট করতে গিয়ে কি আমরা মানে গণতান্ত্রিক যে অধিকার, ভোটের যে ভিন্নতা, মার্কার যে ভিন্নতা, সেই জিনিসগুলো কি হারিয়ে গেল কিনা? ডেফিনেটলি আপনার জোটের রাজনীতিটা, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, জোটের রাজনীতি এটা হলো জোট বিফোর ইলেকশন ক্রস, এটা গণতন্ত্রের সংজ্ঞা নয়। জোট মে বি আফটার ইলেকশন। কেন? আপনার আইডিওলজি একটা, আমার আইডিওলজি একটা। আপনি আমার সাথে জোট করলেন, আইসা কি আমি বড় দল আমার সাথে জোট করছেন, তোমার মার্কে নিয়ে তুমি নির্বাচন করবা, আমার লোকের বলবো ওরে ভোট দাও। এটা কি ফাজলামি? কারণ আমার লোকগুলো তো আমার আদর্শে বিশ্বাসী। আমি এখন রাজনীতির নামে তারে বলতেছি যে আদর্শ আমার না তাকে ভোট দিতে। আই হেট দিস পলিটিক্স। এটা গেল একটা। দ্বিতীয়, আমার দলে এসে যোগ দেন, আমার প্রতীক দিব, আপনি আমার মার্কায় নির্বাচন করেন। এটা তো আরও জঘন্য, কারণ আপনি আপনার দলটাকে লাথি মেরে চলে আসতেছেন। একটা দলের রেজিস্ট্রেশন পেতে কাঠখড় পোড়াইতে হয়, সেটাকে শুধু এমপি হবেন এই লোভে, এই মুহূর্তে আপনি আপনার দলের আদর্শ বিকিয়ে দিয়ে চলে আসতেছেন। আসলে কি হবে? আপনাকে এই দল বিশ্বাস করবে? নো। কারণ আপনি যদি আপনার আদর্শ বিকিয়ে দিয়ে চলে আসতে পারেন, কালকে সকালবেলা আর এক দল আপনাকে ডাকলে আমাকে ছেড়েও চলে যেতে পারবেন। এটাকে বলে হালকা সস্তা রাজনীতি, এবং গণতন্ত্রে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল, আদর্শে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল। আপনি যদি 71-এর রাজাকারকে বলেন যে তার আদর্শ নাই, আপনার আদর্শ তো নাই, আপনি তাকে নিয়েছিলেন একবার, তার আপনি মন্ত্রীও বানাইছেন। তো আদর্শিক দল বলতে কিছু নাই। এটা হলো শুধু ক্যাশ করা, কে কিভাবে কাকে ল্যাং মারবে। জনগণ এখন সোচ্চার, জনগণ এখন সোচ্চার। তাহলে জোটেরই একটা পার্ট বললাম। আচ্ছা, আর একটা পার্ট বলি, জোটের সবচেয়ে ভয়ানক ক্ষতি হবে কি? আমি যে আমার দলের থেকে 4 জন লোক উপযুক্ত, সেই 4 জনকে বঞ্চিত করে যখন আমি তৃতীয় দলের একটা লোককে দিলাম, বলতে তোমরা তাকে ভোট দিও, তারা উপর দিয়ে আমার দল করবে, ভিতর দিয়ে করবে না, আমি নিশ্চিত করে বলে দিতে পারি। এবং ওই প্রার্থী ফেল করার সম্ভাবনা আছে। আবার যদি আপনি মনে যে দলের প্রতীক দিয়ে দিলাম, অন্য দল থেকে আসছে, আমার দলের প্রতীক দিয়েছি, মানে আমার দলে যোগ দিয়ে আমার দলের মেম্বার হিসেবে ইলেকশন করতেছে, সেখানেও তার আদি যে লোকগুলো আছে এই দলের, তারা তাকে অ্যাকসেপ্ট করবে না। এবার তো আরপিওর যে সংশোধনী, তাতে যে দল সে দলের মার্কা নিয়ে করতে, মার্কা নিয়ে করবে। বাট তারপরেও 2-1 এরকম করেছে যে কোন একটা দলের সাধারণ সম্পাদক মানে দল ছেড়ে দিয়ে চলে এসেছে। এই সাধারণ সম্পাদক তো তার ওই দল আর নাই, আইসা এই দলের লাস্ট মেম্বার হয়েছে, তার কোনো পদ নাই এই দলে, সিম্পল যোগ দিছে। তো লাস্ট মেম্বারকে আপনি যখন নমিনেশন দিলেন, তখন জনগণ কি করবে? কোথায় জনগণ বলতে কিছু নাই তো, তার দলের লোকের কথা বলতে পারেন। জনগণের দলবিহীন যে লোকগুলো, এগুলো আপনার ওপিনিয়ন না, এগুলো আপনি ভাবতেই পারবেন না। এদের ভোট কোথায় যাবে সেটা আরেকটা প্রশ্ন আনলেন আপনি। তাহলে এবার তো তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি, এবং সেটার পার্সেন্টেজ 30-এর উপরে, প্রায় 34-এর আপনি কাছাকাছি। যদি ওইভাবে আসেন, এবারের ভোট কঠিন হবে যদি ভোটটা সুষ্ঠু হয়। ভোটের কারচুপি একটা শব্দ, ভোটের সাথে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ, এগুলি পরে আনতেছি। তার আগে যদি আপনি আসেন, 4 কোটি তরুণ ভোটার, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনাকে, এই 4 কোটি ভোটার, আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগ তো ইলেকশনে আসতেছে না, এই 4 কোটি ভোটারের ভিতরে যদি কিছু আওয়ামী লীগের ভোটার থেকে থাকে, থাকুক, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই, কিন্তু তাদের সংখ্যা খুব নমিনাল হবে। এই কারণে যে 15 বছর তারা তাদের শাসনটা দেখছে, আমি তারপরে কিছু ধরে নিলাম তাদের জন্য রয়েছে। আর আওয়ামী লীগের যে ভোট, এরা যদি ভোটে অংশ নিতে না পারে, আমি একদিন বলছি যে আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে তারা জিতবে, ইট ইজ এ কারেক্ট, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু আওয়ামী লীগ হয়তো ভোট বিধানে বিরত থাকবে, তাদের প্রার্থী না থাকলে, নির্বাচন না করলে, আবার জানি না জাতীয় পার্টির দিতে। কিন্তু এখন আসেন 4 কোটি ভোটার, এই 4 কোটি ভোটার কিন্তু আওয়ামী লীগকে দেখছে, তার সাথে আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টিকে দেখছে, এদেরকে ভোট দেওয়ার কথা না। কিন্তু 5 তারিখের 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত যে 18 মাস টাইম, 17-18 মাস টাইম, তাতে মাঠে যে দলগুলা বিরাজমান, তাদের অ্যাক্টিভিটিস তারা দেখতেছে, তারা পরিষ্কার দেখবে। পতিত সরকারের প্রতি যদি কারো দুর্বলতা থাকে, বা কোনো দলের অ্যাকশনে যদি বোঝা যায় যে ওই সাথে আতাত আছে বা তাদেরকে ফেভার করতে চায়, তারা এই ভোট থেকে বঞ্চিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা গেল একদিক। দ্বিতীয় দিক,
1400 যে ছেলে পেলে মারা গেছে বলতেছে, সেটা তো কোনো না কোনো ভোটারের সন্তান কিংবা কোনো না কোনো ভোটারের নাতি। তাইলে এই যে নানা বা বাবা এই লেভেলের যে লোকটা যে দল করে, সে যদি তার পুত্রকে হারায় থাকে, সে যে দল করুক, যে দলই করুক, সেই দলটা যদি দেখে যে পতিত সরকারের দলের দিকে তার ঝোঁক আছে, তাহলে সেই লোকটাও উপর দিয়ে বলবে না, ভিতরে ভোটটা তার দলের লোকেরা দিবে না। কারণ তার সন্তান হারার ব্যথাটা সে বোঝে, তার দলের নেতা কি হয়ে যাবে, এমপি হবে, সেটা সে বোঝে না, সে তার ব্যথার জায়গাটা দেখে। একইভাবে 30,000 যে আহত হয়েছে, তাদেরও তো দাদা নানা বাবা গার্জিয়ান আছে, তারাও বিবেচনায় নিবে। কোনো দলের সাথেও যদি তারা সংযুক্ত থাকে, কিন্তু সেই দল যদি ফ্যাসিজমের পক্ষে থেকে থাকে, তারা তাদেরকে ভোট দিবে না, উপরে কথা বলবে না। এবং এইভাবে যদি আপনি দেখেন 40-50 হাজার লোকের গার্জিয়ান, তাদের কিন্তু আত্মীয় স্বজন মিলে তারা ভিতরে ভিতরে কি প্রচার করবে আমরা জানি না। সুতরাং ভোট যদি 50-60% শুদ্ধ হয়, হাড্ডি লড়াই হবে। 2/3 মেজরিটি কেউ পাবে না, নাম্বার 1। নাম্বার 2, সিঙ্গেল মেজরিটি নিয়ে উইন করা টাফ হবে। বলছেন চ্যালেঞ্জ, কিন্তু প্রশ্ন হচ্ছে সুষ্ঠু হবে কিনা। মানে কি সংশয়, কোন বিষয়গুলো নিয়ে আপনি সংশয় প্রকাশ করছেন যে সুষ্ঠু হবে কিনা? আমরা দেখতে পাচ্ছি, আমি যে একটু আগে বললাম, আপনি ঋণ খেলাপি যখন অ্যালাউ